স্বাগত মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। ছাত্র জনতার অভ্যুত্থানের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতিতে প্রাণ রক্ষায় বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন রাজনীতিবিদ, বিচারক ও পুলিশ সহ মোট ৬২৬ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে তাদের মধ্যে নিজ উদ্যোগে সেনানিবাস ছেড়ে গেছেন ৬১৫ জন। ৪ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে, আর সেনানিবাসে অবস্থান করছেন বাকি ৭ জন। আশ্রয় গ্রহণকারীদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব ২৪ জন, বিচারক ৫, বেসামরিক প্রশাসনের কর্মকর্তা ১৯, পুলিশ অফিসার ২৮, পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য ৪৮৭, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবার পরিজন। পরিস্থিতির উন্নতির সাপেক্ষে ৬১৫ জন স্ব-উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেছেন। এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য দেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার জন্য একটি কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে। সাংবাদিকদের সাথে আলোচনা করে এর চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্ব পাওয়ার পর আজই প্রথম এই মন্ত্রণালয়ে অফিস করেন নাহিদ ইসলাম। তুলে ধরেন বেশ কিছু পরিকল্পনার কথা। গণতন্ত্রকে সুসংহত করতে গণমাধ্যমের স্বাধীনতার উপর জোর দেয়া হবে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। স্বাধীন সাংবাদিকতার জন্য অন্তরায় যেসব নিবর্তনমূলক আইন আছে সেগুলো পুনর্বিবেচনার পাশাপাশি সাগররুনি হত্যাকাণ্ডের মামলা নিয়ে কাজ করা হবে বলেও জানান তিনি। গণমাধ্যমের স্বাধীনতার কথা ইতিমধ্যে আমি বলেছি। সে বিষয়ে যেই বিদ্যমান যেই আইন এবং বিধিনিষেধগুলো আছে সেগুলোতে যদি সংস্কার আনার প্রয়োজন মনে করা হয় সেগুলো আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব। আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি এবং সামগ্রিকভাবে মূলত সাংবাদিক সমাজের সাথে আলোচনা করে আপনাদের বক্তব্যের প্রেক্ষিতে মূলত আমরা এই উদ্যোগগুলো নিতে যাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে সেন্সরের বিষয়টিও আমরা পুনর্বিবেচনার কথা ভাবছি এবং যেই অভিযোগগুলো এসেছে বা যেই ছবিগুলো এখনও আসেনি সেন্সরের কারণে সেগুলো নিয়ে আমরা দ্রুতই বসবো। সেন্সর বোর্ডটাকে আমরা পুনর্গঠন করব খুব দ্রুততার সাথে, এবং যদি সেন্সর বোর্ড না থাকার দাবি সেটিও আমরা আলোচনা করে সেটার যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নিব। ১ মাসের অচলাবস্থা কাটিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে পুরো চালু হয়েছে শিক্ষা কার্যক্রম। একই সঙ্গে খুলছে দেশের ডিগ্রি ও অনার্স পর্যায়ে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও। এতদিন পর বিদ্যালয়ে আসতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। তবে অনেক এলাকায় বৃষ্টির কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেন। ওই নির্দেশনার আলোকে শিক্ষা প্রতিষ্ঠানে পুরোপুরি শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশনা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে শ্রেণী কার্যক্রম চালুর নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে ক্লাস শুরুর কথা। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মমিতা জান্নাত। চলে যাচ্ছি মমিতা জান্নাতের কাছে। মমিতা, একটু জানতে চাই আপনার কাছে শিক্ষার পরিবেশ কেমন দেখছেন, এবং একই সঙ্গে জানতে চাই কবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হতে পারে। সাকি, এটি আসলে একটি প্রশ্ন এবং এই প্রশ্নকে ঘিরে আসলে একটি জটিলতা তৈরি হয়েছে। কবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হতে পারে? 1 মাস বন্ধ থাকার পরে আমরা জানি যে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ঘোষণা এসেছে, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঢাকার যে সর্বোচ্চ বিদ্যাপীঠ সারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সেটিও খোলার কথা। তবে আমরা জানি উপাচার্য থেকে শুরু করে শিক্ষকদের অনেক পদ এবং প্রশাসনিক অনেক পদ আসলে এখনও শূন্য রয়েছে। সেই শূন্যতা না কাটলে ঠিক কবে কিভাবে এই শিক্ষা কার্যক্রম শুরু হবে
সেটি বলা খুবই মুশকিল। তবে যেহেতু হলগুলো অনেক আগে খুলে গেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে তার সমস্ত কর্মপ্রাণ চঞ্চলতা নিয়ে জেগে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যে শিক্ষার্থীরা এরই মধ্যে আসলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা ঘোরাঘুরি করছেন, কেউ বিক্ষিপ্তভাবে তারা দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন। আমার ডান পাশে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার খুলে গেছে, সেখানেও শিক্ষার্থীরা পাঠ কার্যক্রমে অংশ নিচ্ছেন। তবে ক্লাসগুলো আসলে এখনও সারিবদ্ধভাবেই তালাবন্ধ আছে। বিভাগগুলোতে খুবই স্বল্প পরিসরে কিছু প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে, তবে বিভাগীয় প্রধানদের কেউই আসলে আমি যতটুকু জানতে পেরেছি কেউই আসলে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আসেনি। তবে এরকম একটি ছাত্র জনতার অভ্যুত্থানের পরে বিশ্ববিদ্যালয় খুলেছে। আমি ছাত্রদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে প্রত্যাশা জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব তারা এখন ক্লাসে ফিরে যেতে চান। তাদের যে পরীক্ষাগুলো বাকি রয়েছে সেখানে তারা আসলে অংশগ্রহণ করতে চান এবং তাদের প্রত্যাশা যে সংস্কার এবং যে বিনির্মাণের দাবিতে এরকম একটি গণ অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছিল, তার প্রভাব রাষ্ট্রের সর্বোচ্চ কাঠামোতে যেরকম পড়বে এবং সেই কাঠামোরই অন্যতম অংশ যেহেতু শিক্ষা, সেই শিক্ষাক্ষেত্রেও নতুন সংস্কার, নতুন করে শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং যে শিক্ষার যে মুক্ত পরিবেশ। মৌমিতা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সরাসরি জানালেন সহকর্মী মৌমিতা জান্নাত। বৈষম্য বিরোধী আন্দোলনে গত 4 আগস্ট ছাত্র জনতার মিছিলে গিয়ে পুলিশের গুলিতে আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছে বেশ কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক। শরীরে থাকা ছোড়া গুলি নিয়ে অসহ্য যন্ত্রণার মধ্যে ছটফট করছে তারা। প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে দেখা যায় বেশ কয়েকজন শিক্ষার্থীর বুকে, পিঠে, হাতে, পায়ে, এমনকি চোখের ভ্রুতেও ছড়া গুলি লেগে আছে। শরীর থেকে এখনও গুলি বের করতে না পারায় কিছুক্ষণ পরপর যন্ত্রণায় কাতরাচ্ছেন অনেকে। চিকিৎসা সেবা ঠিকমতো হচ্ছে না বলে দাবি তাদের। এখানে গুলিটা আছে এই মনে করে কাটলো, কিন্তু কাটার পর এর ভিতরে আর গুলি খুঁজে পায় না, তখন ওই জন্য আর অপারেশন করেনি। 2টা জাস্ট অপারেশন করা আছে আপাতত। ডাক্তার বলতেছে যে সমস্যা হবে না, নাকি এগুলো ভিতরে থাকলেও সমস্যা হবে না। আমার 52টা গুলি লাগছে, 52টার মধ্যে আমরা ওখানে টিপে 3 দিনের মতো বাইর করছিলাম। চিকিৎসকেরা বলেছেন ওষুধ প্রয়োগের পর যদি ইনফেকশন দেখা দেয় সেই ক্ষেত্রে তাদের শরীর থেকে এই গুলি বের করা সম্ভব। শরীরের ভেতরে অসংখ্য গুলি নিয়ে হাসপাতালে দিন যেন তাদের কাটছেই না। এদিকে বেশিরভাগই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের হওয়ায় নিজেদের পড়াশোনা ও পরিবারের ভরণ পোষণ নিয়েও চিন্তা করতে হচ্ছে তাদেরকে। চোখে মুখে যেন দুশ্চিন্তার ছাপ তাদের। কেউ আবার হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে ফিরে যায়, আবার শরীরে থাকা গুলির যন্ত্রণায় ছটফট করে ছুটে আসেন হাসপাতালে। পায়ের মধ্যে আমার বার হচ্ছে, পুঁজ বার হচ্ছে, পাউলা ফুলে যাচ্ছে, প্রচন্ড যন্ত্রণা করতেছে। কনফিউজে আছি যে এখন যে থাকে যায় পরবর্তীতে সমস্যা হয় কিনা। পরিবারের তো সংসার তো আমি চালাইতাম, আমি তো বিছানায় পড়ে গেছি, এখন একটু কষ্ট হচ্ছে। গুলিবিদ্ধ শিক্ষার্থীদের নিয়ে পরিবার ও পরিজনের দিন কাটছে উৎকণ্ঠায়। স্বজনরা জানায় মাঝে মধ্যেই শরীরে থাকা গুলির যন্ত্রণায় নুয়ে পড়ছে তারা। ইনফেকশন যদি ফিউচারে হয় তখন তো আমাকে পুরো পাটাই কেটে ফেলতে হবে। পার্সোনাল দেখাইছি, পার্সোনাল চাচ্ছে 70 থেকে 80 হাজার টাকা। এত টাকা পয়সা আমরা পাবো কই? গত 4 আগস্ট থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে 148 জন গুলিবিদ্ধ শিক্ষার্থী ও জনতা চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 8 জন এখনও গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। আহতদের অন্য হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই বলে জানান হাসপাতালের পরিচালক। যেগুলো বড় বড় ইনজুরি ছিল এগুলো আমাদের সাথে সাথে অপারেশন করা হয়েছে এবং আমাদের এখান থেকে ওষুধপত্র এখান থেকে দেওয়া হচ্ছে। যেগুলো ছড়া বুলেট অনেক সংখ্যায় অনেক আছে চামড়ার নিচে, এগুলোকে আসলে আমি যতদূর জানি যেগুলো বের করতে হবে না। ওই রোগীর জন্য যেটি সর্বোচ্চ এবং আমাদের এখানে এক্সিস্টিং ফ্যাসিলিটিতে যেটা সর্বোচ্চ যেটি সম্ভব সেটা আমরা অবশ্যই রোগীর জন্য করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রায় 2 শতাধিক গুলিবিদ্ধ রোগীর চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর সিভিল সার্জন। মাছরাঙা নিউজ ডেস্ক। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলের সব জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের 3 জন নিহত হয়েছে। ভোরে পেকুয়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মমতাজ বেগম, মইনা বেগম ও তোহামিয়া। পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, অতি বৃষ্টির কারণে মাটি নরম হয়ে পাহাড় ধসে
3 জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের সতর্কতাও জারি করা হয়েছে। উঁচু টিলা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। এদিকে সারা দেশে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।